আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এক্সিস মেডিকেল স্কুলকে আরো আলোকিত করার জন্য আমাদের অনেক প্রিয় মেন্টর, এবং আমরা সবাই জানি এক্সিস মেডিকেল স্কুল বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম, যেখানে এখন পর্যন্ত প্রায় ১৬০০-র উপরে ভিডিও ক্লাস হয়েছে। এবং আপনারা আজকে অত্যন্ত খুশি হবেন এবং আমাদের অনেক সেই মাহেন্দ্র ফোনের সেই আমাদের মেন্টর উপস্থিত হয়েছেন তার মূল্যবান কিছু সময় আমাদের অ্যাক্সেস মেডিকেল স্কুলে দেওয়ার জন্য। তাই দেরি না করে আমাদের সম্মানিত মেন্টর স্যার প্রফেসর মিনহাজ ইব্রাহিম চৌধুরী স্যার, যিনি কর্মরত আছেন রিউমেটোলজি ডিপার্টমেন্ট বিএসসি, এবং স্যার পরিচয় হচ্ছে স্যার জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ রিউমেটোলজি সোসাইটি। তো উনি মানুষকে পেয়ে আমরা অ্যাক্সেস মেডিকেল স্কুলের প্রায় ৮০,০০০ মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অনেক খুশি। স্যারকে অনুরোধ করবো যে স্যার আপনি মূলত ক্লাসটা শুরু করতে পারেন। স্যার আপনি শুরু করতে পারেন। So welcome our doctors and students. I think we have doctors as well as students, is not it? Today? Okay, so today my talk will be on approach to joint pain. So what does it mean? So if we have a patient comes to us with a joint pain. So all of you know, or perhaps there are so many joints, several joints in our body. And so how will you approach, or in other words, how will you proceed with this patient with this kind of problems? So let us try to find out the ways how to solve this problem, this kind of problems. যে ব্রাঞ্চটি এটা নিয়ে ডিল করে সেটিকে আমরা বলি রিউম্যাটোলজি। How the word has come, rheuma is a Greek word, means flowing current. অনেক আগের আমলে মানুষ মনে করত যে এই রোগগুলো বোধহয়, অর্থাৎ জয়েন্ট ফুলে গেল, জয়েন্টে তীব্র ব্যথা হচ্ছে, এগুলো বোধহয় উপর থেকে আসা এক ধরনের বিদ্যুতের কারণে এইরকম একটা হচ্ছে, অর্থাৎ একটি অভিশাপ টাইপের। তাহলে এখন যে রিউমেটোলজি কাজ করছে, তাহলে রিউমেটোলজিটা কি? ইজ এ ব্রাঞ্চ অফ মেডিসিন দ্যাট ডিলস উইথ রিউমেটিক ডিজিজেস। তোমরা সবাই জানো যে মেডিসিন হচ্ছে একটি আমব্রেলা। তোমাদের যেমন যারা 5th ইয়ারে আছো, 3rd ইয়ার টু 5th ইয়ার, তারা সবাই জানো যে এটি লাইক অ্যান আমব্রেলা। ওর নিচে অনেকগুলো ব্রাঞ্চ এখন তৈরি হয়ে গিয়েছে, যেমন কার্ডিওলজি, নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি, ঠিক তেমনি রিউমেটোলজি। তাহলে রিউমেটোলজি ডিল করবে রিউমেটিক ডিজিজেস এগুলো নিয়ে, এবং রিউমেটিক ডিজিজেস ইউজুয়ালি এফেক্টস জয়েন্টস, বোনস, মাসলস, টেন্ডনস, লিগামেন্টস এন্ড বার্সি। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের শরীরে তাহলে জয়েন্টস, তাহলে আমরা বুঝলাম যে জয়েন্টস ছাড়াও বোনস, মাসলস, এইসব রোগগুলো কিন্তু এগুলোকেও আক্রমণ করতে পারে। টেন্ডনস আমরা জানি প্রায় 4000-এর উপরে টেন্ডনস আছে আমাদের শরীরে, এবং এই টেন্ডনস গুলা কিন্তু এই যে মাসলস বা মাংসপেশির যেখানে একদম মাথা, এই মাথাগুলো গিয়ে আলটিমেটলি হয়তো একটা বোনের সাথে বা একটা বোনের আশেপাশের যে স্ট্রাকচারগুলো থাকে ওগুলোর সাথে অ্যাটাচমেন্ট হয়। তাছাড়া অনেকগুলো লিগামেন্টস আছে আমাদের শরীরে, এই লিগামেন্টস গুলোরও কিন্তু রোগ, এগুলো রিউমেটোলজির আন্ডারে পড়বে। আর আমাদের শরীরে বার্সা বা প্লুরাল বলে বার্সি, এগুলো আছে অনেকগুলো, যারা আমাদের ওই যে অনেকগুলো ফ্রিকশনে যাতে ক্ষতি না হয় শরীরে, সেগুলোর দিকে লক্ষ্য রাখে। তো এরপর আজকে আমরা আমাদের এই সেশনের একটু অবজেক্টিভস যদি আমরা একটু কথা বলি, তাহলে এখন আমরা আসলে এটা এই ক্লাসের পরে আমরা চাইবো যে আমরা একটু জয়েন্ট পেইন, যেহেতু আজকের ক্লাসটি হচ্ছে আমাদের একটু
জয়েন্ট পেইন নিয়ে। সো আমরা একটু প্যাথোফিজিওলজি বুঝার চেষ্টা করব, কমন কজেস অফ জয়েন্ট পেইন, কেন ব্যথাগুলো হয়, তারপর হয়তো এক্সামিনেশনের জায়গাটুকু আসবে এবং একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু ইনভেস্টিগেশন, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আমি আজকে, যেহেতু সময় একটি বড় ফ্যাক্টর, আমরা আজকে ওই যে নিচের দুটো অবজেক্টিভসে আজকে যাব না। আজকে আমরা চাইবো একটু গল্প ঠাট্টা চলে তোমাদেরকে আমি চাচ্ছি যে রিউমেটোলজিটা একটু বুঝাতে। আমাদের দেশে একটি বড় প্রবলেম আছে, থার্ড ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত আমাদের কিন্তু রিউমেটোলজি শেখার স্কোপটা এখন পর্যন্ত খুব লিমিটেড। তো সেই জন্য আমি চাচ্ছি যে তোমরা যাতে এই ব্যাপারে আরো একটু ভালো থার্ড ইয়ার থেকে ফিফথ ইয়ারে শিখে যেতে পারো। এবং আমি জেনে খুব আনন্দিত হয়েছি যে আমার আরেকজন সহকর্মী আছে, জুনিয়র সহকর্মী, ও আছে ফরিদপুর মেডিকেল কলেজে, অভিজিৎ। ও বোধহয় তোমাদের একটু ক্লাস নিচ্ছে, ও খুবই ভালো ছেলে এবং ও আশা করছি তোমাদেরকে খুব ভালো একটা ধারণা দিতে পারবে ইন দি এন্ড। আর আমিও তো চেষ্টা করব যাতে করে তোমাদেরকে এই আমরা রিউমেটোলজিটা একটু ভালো ধারণা দিতে পারি, সো দ্যাট তোমাদের ফাইনাল প্রফ এক্সামিনেশনটা সহজ হয় এবং পরবর্তীতে তোমরা যখন পোস্ট গ্রাজুয়েশন করবে তখনও এটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। এবং উপরন্তু বাংলাদেশে এই যে রিউমেটোলজির যে চিকিৎসা ব্যবস্থা, এটা কিন্তু সত্যিকার অর্থে এখন পর্যন্ত যথেষ্ট ভুল ভ্রান্তি হচ্ছে এবং এগুলোর যে সঠিক বিজ্ঞানসম্মত চিকিৎসাগুলো থেকে অনেক সময় আমাদের রোগীরা বঞ্চিত হচ্ছে। তো সেই জায়গাটাও তোমরা তোমাদের এই যে জ্ঞান আহরণ হবে ক্লাসগুলোর পর থেকে, ইন দি এন্ড তোমরা এগুলো কাজে লাগাতে পারবে। তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং ইন আদার ওয়ার্ডস সমস্ত দেশের মানুষই এ থেকে উপকৃত হবে, এটা আমাদের বিশ্বাস। তাহলে আমরা যদি একটু এর পরের সাইডে আমি গেলাম, আমরা বলতে চাচ্ছি যে আমরা গুরুত্বপূর্ণ রিউমেটোলজিতে বলা হয় যে এই ব্রাঞ্চে 200-র উপরে রোগ আছে এবং আমরা যদি বলি কন্ডিশনস, অর্থাৎ ছোট বড় নানান কন্ডিশনস, এগুলো মিলিয়ে প্রায় 642টি কন্ডিশনস আমরা বলি। তাহলে মোটা দাগে আমরা বলতে পারি যে মোর দেন 200 ডিজিজেস আর উইদিন দিস ব্রাঞ্চ, তাহলে ইনক্লুডস ইন দিস ব্রাঞ্চ। এর মধ্যে যদি গুরুত্বপূর্ণ কিছু ডিজিজের নাম বলি তাহলে আমরা এই যে রিউমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস, সেপটিক আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, দেয়ার আর সেভারাল নেমস। আমি আস্তে আস্তে তোমাদেরকে একটু এগুলোর মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা একটু হিস্ট্রিটা একটু দেখার চেষ্টা করছি এখানে, এবং হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি অনেক অতীত আমলের এগুলো পেইন্টিং আছে এবং এটা দেখো যে পেইন্টার্স ফ্যামিলি, এবং ওই সময়ে হয়তো আজকালকার যুগের এই ফটো পিকচার এগুলোর অতটা প্রচলন ছিল না। সেই সময় ওরা অনেকে এইসব পেইন্ট করে করে রাখতো যারা ভালো ভালো পেইন্টার ছিল। এবং এখানে দেখো যে এই ফলের ঝুড়ি হাতে একজন আছেন, এই হাত দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে she had rheumatoid arthritis. rheumatoid arthritis যে রোগটা ছোট ছোট জয়েন্ট গুলোকে হাতের বেশি আক্রমণ করে এবং এই ধরনের একটা পরিবর্তন হয়ে যায় যদি আমরা ঠিকমতো চিকিৎসা দিতে না পারি। এখানে একজন বয়স্ক ভদ্রলোককে আমরা দেখতে পাচ্ছি, ওনার এইখানের এই যে এই পাশের ব্লাড ভেসেলস আমরা বলি সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এবং এই ব্লাড ভেসেলস গুলো খুব এনগর্জড হয়ে আছে এবং এটা কিন্তু বয়স্কদের তীব্র মাথা ব্যথার একটা কারণ, একটা রিউমেটোলজি রোগ আছে, আমরা এটাকে বলি জায়ান্ট সেল আর্টারাইটিস। এটি এক ধরনের ভাস্কিউলাইটিস। আমরা যদি আবার একটা বড় আমব্রেলা বলি তাহলে এটা হচ্ছে ভাস্কিউলাইটিস, অর্থাৎ ইনফ্লেমেশন অফ দি ভেসেল ওয়ালস। আচ্ছা, এখন আমরা একটু নেক্সট স্লাইডটা দেখি, তাহলে আমরা বুঝতে পারলাম অনেক আগে থেকে পৃথিবীতে এই রোগগুলো আছে। আচ্ছা, এইটি আমি একটা তোমাদেরকে একটা স্লাইড দেখাচ্ছি এবং এটা অবশ্যই যদিও 2004-এ, কিন্তু এখনো বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই এবং এটা কিন্তু আরো উপরের দিকেই যাওয়ার কথা। এটা একটা স্ট্যাটিস্টিক্স দেখো যে সেখানে ওরা দেখাচ্ছে আর্থ্রাইটিস অর রিউমেটিজম মানুষের ডিসএবিলিটির কারণ। ডিসএবিলিটি এখানে কিন্তু we are not talking about death, আমরা বলছি ডিসএবিলিটি। এই ডিসএবিলিটির একদম অন্যতম প্রধান কারণ হচ্ছে আর্থ্রাইটিস অর রিউমেটিজম জাতীয় রোগগুলো। এরপরে আরো বিভিন্ন অসংখ্য ট্রাবল ইত্যাদি নানান রকম আছে, তো আমরা আমাদের এই আলোচনাতে থাকছি, এটা আমরা একটু দেখতে পারলাম। ওকে,
তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন জয়েন্ট পেইন নিয়ে কথা বলবো তখন আমাদেরকে এই দুটো শব্দ শিখতে হবে। একটা হচ্ছে arthralgia and another term is arthritis. So when we will talk on arthralgia, so arthralgia means only there will be pain, and there will be only pain in the joint, arthralgia. And when we will use the word arthritis, it means inflammation. And in fourth year, we have learned that rubor, calor, dolor, tumor, functionalisa, these are the features of inflammation. So here we will find the same thing. So if we find that our patient is having joint pain as well as swelling, and the joint looks red and the local temperature is raised, so we will easily understand that there is inflammation of the joint. And there are patients, they will come to us, they will come to you with the complaints of only pain. Okay, they will say, doctor, I have only pain, I don't have any swelling or any kind of redness, or and you will find that there is temperature, the local temperature is not raised. You will agree, okay, the patient is only having the pain or arthralgia. And then the question will arise when we will say, if one single joint is involved, we call it monoarticular. And when multiple joints are involved, in fact, we have another terminology, we call it oligoarticular. Oligoarticular means 2 to 4 joints involved. So there are diseases, I will come later on, and this disease can involve only 2 to 4, between 2 to 4 joints. For example, 2 joints or 3 joints or 4 joints may come to you, and then you will think of this kind of diagnosis. So presentation could be like monoarticular with only a single joint involvement, oligoarticular if the involvement is 2 to 4 joints, and if there are multiple joints involvement, we will call it polyarticular involvement. Now, another terminology we have to learn, we call it, for example, mechanical pain, mechanical and inflammatory. So grossly we can divide it again, a mechanical problem and inflammatory problem or inflammatory pain. For example, the diseases like rheumatoid arthritis or spondyloarthritis, the patient will have spondyloarthritis. It's quite common among the young boys and girls. So they will have low back pain, and this is inflammatory in nature. And we will understand what does it mean, inflammatory versus mechanical. So in this slide, we have learned that it could be basically of 2 types. One is inflammatory, another one is mechanical. And there may be fluid within the joints. So if there is fluid within a joint, we will call it effusion. So by this time, I hope everybody of you have learned that pleural effusion. So it means the accumulation of fluid within the pleural cavity. That is, there are 2 layers, you know. So within this, similarly, ascites. So peritoneal fluid, ascites. So you have learned perhaps between the 2 layers, the fluid collection is called peritonitis or peritoneal. I mean the ascitic fluid usually accumulate there. Similarly, pericardial effusion, the accumulation of fluid within the pericardial 2 layers, between pericardial 2 layers. Similarly, within the joint, there may be accumulation of fluid, and we usually call it joint effusion. It means the joint, there will be swelling of the joint. We call it swelling. The joint is swollen. Now, why the pain arises? So we have to learn that the pain may arise from the structures within the joint. That is a joint capsule, periosteum, and usually the pain arises from those structures which have nerve endings, you know, especially the nerve endings. And those lacks nerve endings, for example, cartilage. So cartilage is usually not painful. So these are the structures, these are painful, and cartilage is usually not painful. So we have to learn.
Now, there are certain structures around the joint. So, around the joint, there are structures. What are those? Bursa, singular. Bursi is plural, or bursas. Somebody prefers to say bursas, but bursi is popularly known as bursi, plural. So, if there is inflammation of the bursa, we call it, bursitis. And then tendons, I have talked about tendons. So if the inflammation in tendon, we call it tendinitis. And then some patients may have extra-articular disorders. I will come later on. Some patient will experience referred pain, and some other patients will also experience radiating pain. So these are two another terms you have to learn eventually. One is referred pain, another one is radicular pain. I will come later. And so when you will come across one patient, you have to understand whether it is arthritis or arthralgia. So arthralgia means only the pain, and arthritis means inflammation of the joint. And we have some emergencies, musculoskeletal emergencies. What are those? If one patient is having acute gouty arthritis, severe pain, intolerable pain, sepsis, another emergency. So the patient is toxic, very much toxic. And especially in these two conditions. And another one is compartment syndrome. We will eventually discuss in detail. These kind of things, if your patient is having this kind of disorders, you have to run, you cannot walk. If you walk, so you may lose your patient. So always emergency should be considered as emergency. You have to run, remember. Now, we have to learn, or we have to get the answer of this kind of question, and we will approach to a patient having joint pain. The questions like, is the problem acute or chronic? So there are different terminologies. We are now entering and learning different terminologies. So acute or chronic, is it an articular or extra-articular? So I have talked about there are several extra-articular structures like tendon, ligament, bursa. So your patients may have also involvement in those structures. Not only the problem is only within the joint. So if the problem is outside the joint, we will call it extra-articular problem or extra-articular disorder or extra-articular association. We have to get the answer, is it mono, oligo or polyarthritis? I have already talked about. If the involvement is, you have to look for the involvement of the joints. If it is involvement is 5 joints or more, we shall call it polyarthritis. If it is between 2 to 4, we shall call it oligoarthritis. And if the single joint is involvement, we shall call it monoarthritis. And in several slides, I shall try to repeat the terms, and that will help you to remember in the end. And then, are there features of joint inflammation? So we have to get the answer of these also. Joint inflammation is there or not? Are there extra-articular features? We will come later. What does it mean? So in rheumatology, there are several diseases that may involve other than the joints. Is the arthritis part of a more generalized complaint? So what does it mean? Some patients will come to you and they may complain that I have got pain in everywhere in my body, all the muscles, all the body, everywhere there is pain. Or you may have patients, they have skin problem, they may have eye problem, they may have kidney problem, they may have heart problem, they may have lung problem, along with the joint pain, joint arthritis. And you have to address those issues also.
So again, I am just repeating this point. Arthralgia means joint pain. There may not be any inflammation. And arthritis means inflammation of the joint, pain, redness, swelling, increased warmth, fluid accumulation. And another terminology here, we are using morning stiffness or the stiffness. AM means early morning. The patient will feel that they have got stiffness. So stiffness, বাংলাটা অনেক সময় দেখা যায় অনেকে বুঝতে একটু কঠিন হয়। আমরা সাধারণত বুঝাতে চাই এক ধরনের জাম লেগে থাকা অথবা জড়তা, এটাকে আমরা বলবো স্টিফনেস। এন্ড অন্যান্য ওয়ার্ডগুলো তো সেলফ এক্সপ্লেনেটরি, আমি ওগুলোতে আর যাচ্ছি না। ওকে, এটা একটা বিখ্যাত পেইন্টিং, এবং বিখ্যাত পেইন্টিং এমনি এটা এখন ইংল্যান্ডের মিউজিয়ামে আছে, লন্ডন মিউজিয়ামে। এবং এখানে মিন করা হয় যে এটা একটা একজন গাউটের পেশেন্টকে চিত্রায়িত করা, এবং এটা একটা এই চিহ্নটা একটু শয়তানকে আসলে মিন করে। সো এটা বা একটা মনস্টার বা একজন শয়তানের কামড়, সেই যুগে মানুষ মনে করতো এটা একটা দৈত্য বা শয়তানের কামড়, এবং কামড়ের ফলে এই ধরনের রোগটা হয়, গাউটি আর্থ্রাইটিস, তীব্র ব্যথা। আমি আগে একটু বলার চেষ্টা করলাম, বিশেষ করে একিউট গাউট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি, তীব্র ব্যথা। আমরা বললাম যে আর্থ্রালজিয়া নিয়ে আমাদের অনেক রোগীরা আসতে পারে। আমরা যখন দেখি যে শুধু হয়তো জয়েন্ট পেইন আছে, পাশাপাশি হয়তো মাংসপেশির ব্যথা, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, আমরা কিন্তু আরো অন্য অনেকগুলো চিন্তা মাথায় আনি। তার মধ্যে একটি রোগ আছে ফাইব্রোমায়ালজিয়া। তোমরা ধীরে ধীরে এগুলো মনে রাখার চেষ্টা করো। আমি বলবো না যে সব একদিনে মনে হয়ে যাবে, এটা সম্ভব না, বাট কত রকম রোগ আছে, যত বেশি শেখা যায় চেষ্টা করতে হবে। বার্সাইটিস, ওই যে আমি বলছিলাম বার্সাগুলোতে যদি ইনফ্লামেশন হয় বার্সাইটিস বলবো। আমি বলছিলাম টেন্ডিনাইটিস, আমরা পরবর্তীতে শিখবো অনেকগুলো রিউমাটোলজি ডিসঅর্ডার্স আছে যেগুলোতে এরকম মাসেলের মাথা যে অংশ সেটাকে আমরা টেন্ডন বলি, এবং টেন্ডনগুলো সাধারণত বোনের সাথে লেগে থাকে। যে জায়গাটায় বোনের সাথে অ্যাটাচমেন্ট হয় সেই জায়গাটাকে আমরা বলি এনথিসিস। এই টেন্ডনে যখন ইনফ্লামেশন আমরা পাবো তখন আমরা এটাকে বলবো টেন্ডিনাইটিস। আবার যখন এই বোনের সাথে অ্যাটাচড হয়ে আছে যে জায়গাটা, সেখানে যদি একটা ইনফ্লামেশন পাই আমরা বলবো এনথেসাইটিস। এই টার্মগুলো আমরা যত তাড়াতাড়ি যে শিখে রাখতে পারবো খুব উপকার হবে ভবিষ্যতে। হাইপোথাইরয়েডিজম তোমরা অনেকেই জেনে থাকবে, একটা রোগ আছে হাইপোথাইরয়েডিজম, যেখানে থাইরয়েড হরমোন কমে যায়, এবং সেই ধরনের রোগীরা কিন্তু অনেক সময় রিউমাটোলজিস্টদের কাছে চলে আসেন এবং ওনারা বলেন আমার সমস্ত শরীরে ব্যথা। তাহলে ওই যে আমি বলছিলাম যে একটা জেনারেলাইজড এক, আমরা বলি জেনারেলাইজড এক অর্থাৎ সমস্ত শরীরে ব্যথার একটি অন্যতম কারণ হচ্ছে কিন্তু হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, তারপর আমরা নিউরোপ্যাথিক পেইন, নিউরোলজি যারা করছেন আমাদের নিউরোলজিস্ট কলি, সো নিউরোপ্যাথিক পেইন অনেক সময় রোগীরা এমন ভাবে তোমার কাছে আসবেন যে রিউমাটোলজিস্টের কাছেই চলে আসবেন, আবার অনেক রিউমাটোলজির পেশেন্টরা চলে যাচ্ছেন নিউরোলজিস্টের কাছে। সো এখানে অনেক সময় দেখা যায় যে এরকম ওভারল্যাপ হয়, এবং আমাদের একটু ক্লিয়ার কাট বুঝতে হবে যখন আমরা নিউরোপ্যাথিক পেইন বলি তখন সাধারণত অনেকে বলবেন আমার সমস্ত শরীরে ব্যথা, বা স্পেসিফিক হয়তো বলতে পারবেন একটা লিম্স জুড়েই ব্যথা। তখন আমরা আরো কতগুলো জিনিস ওনাকে জিজ্ঞেস করবো, যেমন হয়তো টিংলিং, নামনেস, পিনস অ্যান্ড নিডলস, প্যারিস্থেশিয়া, হাইপোস্থেশিয়া, অ্যাবনর্মাল সেন্সেশনের কথা আমরা জানতে চাইব। অনেকে আবার বলবেন বার্নিং, কিন্তু ওই যে আমি যেগুলো বললাম টিংলিং, নামনেস, ঝিনঝিন করা, শিনশিন করা, অবশ অবশ লাগা, তারপরে কেউ যেন মনে হচ্ছে পিন দিয়ে খুঁচাচ্ছে, এগুলো কিন্তু নিউরোপ্যাথিক পেইনকে মিন করে। তখন তোমরা যখন দেখবে যে একজন, তোমরা যখন চিন্তা করবে যে একজনের নার্ভ ইনভলভ আছে, নিউরোপ্যাথিক পেইন কিনা, তখন কিন্তু ওই ধরনের উপসর্গ বা ওই ধরনের কমপ্লেইনগুলো ওনার আছে কিনা সেটা ইতিহাস থেকে জেনে নিতে হবে। দ্যাট ইজ ভেরি মেটাবলিক বোন ডিজিজ, অনেকগুলো ডিজিজ আছে, যেমন তোমরা হয়তো নাম শুনে থাকবে অস্টিওপোরোসিস, আমরা এগুলো একটু পরে তোমাদেরকে আরো জানানোর চেষ্টা করবো। এই ধরনের অনেকগুলো রোগ আছে, ওগুলোতেও কিন্তু ফ্র্যাকচার হয়ে গেলে এক ধরনের ব্যথা নিয়ে রোগীরা আসতে পারেন, আমাদের জানা থাকতে হবে। আরেকটি রোগ আছে ডিপ্রেশন, ডিপ্রেসিভ ইলনেস। ডিপ্রেসিভ ইলনেস সাইকিয়াট্রির একটা ডিজিজ, ওদেরও কিন্তু অনেক ব্যথা হয় শরীরে, সেগুলো নিয়েও আমরা একটা চিন্তা ভাবনায় রাখবো। সমস্ত শরীরে ব্যথা নিয়ে যারা আসবে তাদেরকে আমরা এই ডিফারেন্সিয়ালস গুলো মাথায় রাখবো। এখন আমরা আসি একটা একটা করে, যে আমরা যদি একটি জয়েন্টে ব্যথা নিয়ে একজন আসেন, একটা জয়েন্ট, আমার শুধু ডান হাঁটু ব্যথা করে, রাইট নি, তাহলে একটি জয়েন্টে যখন ব্যথা তখন আমরা যদি বলি তখন আমরা কিন্তু প্রথমে চিন্তা করি কোনো ট্রমা হয়েছে কিনা।
ব্যথা, ট্রমাটা আমরা একটু ইতিহাসটা জেনে নিতে চাই, সেখানে আমাদের এটা একটু জানতে হবে। আচ্ছা, কিছু রোগ আছে যেগুলো ইন্টারনাল ডিরেঞ্জমেন্ট, অর্থাৎ যেমন হাঁটুর কথা আমি বলছিলাম, তোমরা সবাই জানো যে মেনিসকাস এক ধরনের কার্টিলেজ আছে কিন্তু হাঁটুর ভিতরে, এবং এই কার্টিলেজে এই ধরনের কার্টিলেজগুলোতে এক ধরনের ফাইব্রো কার্টিলেজ, এবং এখানে অনেক সময় টিয়ার হয়ে ব্যথা হতে পারে, একটি জয়েন্টে ব্যথা নিয়ে উনি আসতে পারেন। তারপরে আমরা এই যে একটু আগে বলছিলাম সেপটিক আর্থ্রাইটিসের কথা, সেপটিক আর্থ্রাইটিস কিন্তু বেশিরভাগ রোগী দেখা যায় হয়তো একটি জয়েন্ট নিয়ে আসছে। তাহলে স্পেসিফিক্যালি সেপটিক আর্থ্রাইটিসকে আমরা আলাদাভাবে চিহ্নিত করার চেষ্টা করি, কারণ ইট ইজ এন ইমার্জেন্সি। এর বাইরেও কিন্তু অনেকগুলো রোগ জীবাণু আছে যারা এরকম একটি জয়েন্টকে আক্রমণ করতে পারে। আমাদের বাংলাদেশের জন্য টিউবারকুলোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে যাদের দীর্ঘদিনে জয়েন্টে হয়তো একটু ব্যথা, এই ব্যথাগুলো কিন্তু খুব তীব্র হয় না, ইউজুয়ালি মৃদু ধরনের ব্যথা হয়, হয়তো ফুলে আছে। উনি বললেন আমার হাঁটুটা দীর্ঘদিন ধরে ফুলে আছে, আমার অ্যাঙ্কেল জয়েন্ট দীর্ঘদিন ধরে ফুলে আছে, আর তুমি জিজ্ঞেস করলে যে অনেক ব্যথা, উনি বলবেন যে না অনেক ব্যথা না। উনি বললেন তুমি জিজ্ঞেস করলে কতদিন যাবত, উনি বললেন 3 মাস, 6 মাস, 1 বছর, এরকমও হতে পারে। আমরা অনেক পেশেন্ট পাই ডায়াগনোসিস হয়নি, ওই যে মৃদু ব্যথা, উনি হয়তো একটু ব্যথার ওষুধ খাচ্ছেন, দিব্যি ফোলাটা নিয়ে যাচ্ছেন, কিন্তু ভিতরে কি হচ্ছে, ভিতরে কিন্তু উনার বোনস গুলোকে আস্তে আস্তে আক্রমণ করে নষ্ট করে ফেলবে। সো দ্যাট কুড বি এ ডিজাস্টার। সেই জন্য কিন্তু অ্যাড্রেস করে দ্রুত আমাদের রোগ নির্ণয় করে চিকিৎসা করতে হবে। অন্যান্য যে সেপটিক আর্থ্রাইটিস বা ইনফেকশন, বিশেষ করে ব্যাকটেরিয়াল গুলো কিন্তু ইউজুয়ালি তীব্র ব্যথা হবে। সো আমরা যখন ইন্ডিভিজুয়াল ডিজিজ নিয়ে কথা বলার চেষ্টা করব, তখন হয়তো এগুলো আরো আলোচনায় আসবে। আমি তোমাদেরকে এখন বেশি গুরুত্বপূর্ণ দুটোর কথা একটু বলে গেলাম। মাইকোব্যাকটেরিয়াল, আমাদের দেশের জন্য টিউবারকুলার আর্থ্রাইটিস আমরা অনেক রোগী পাই, দেরি হয়ে যায় ডায়াগনোসিস করতে, এবং সেগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করব একটু পরে আমরা কথা বলার চেষ্টা করছি। আরেকটি রোগ আছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আমরা বলি, এবং এই রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসটা সাধারণত হয়তো কোনো একটা রোগ জীবাণু কোনোভাবে তোমার শরীরে ঢুকে গেল, ও একটা রিঅ্যাকশনের জন্য জয়েন্টকে গিয়ে আক্রমণ, সেই জন্য কথাটা বলা হয় অ্যাসেপ্টিক, অর্থাৎ জয়েন্ট ফ্লুইডে তুমি সেই রোগ জীবাণুকে খুঁজে পাবে না। যেমন আমরা বললাম যে সেপটিক আর্থ্রাইটিসে কিন্তু রোগ জীবাণু আমরা ইউজুয়ালি খুঁজে পাবো কে করলো, আর এই যে এ লাগানো আছে দেখো, এসেপ্টিক যখন হবে তখন কিন্তু আমরা রোগ জীবাণু পাবো না, এবং এর জন্য এটার নাম হয়েছে এসেপ্টিক ইনফ্লেমেটরি আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এরকম একটা রোগ যখন তোমরা নাম শুনবে, সাথে সাথে তোমার এটা মনের মধ্যে আসবে যে এটা এসেপ্টিক ইনফ্লেমেটরি আর্থ্রাইটিস, নট এ সেপটিক আর্থ্রাইটিস, নাই সেপটিক আর্থ্রাইটিস। এই কথাটা একটু মনে রেখে আমরা এগুলোর চেষ্টা করছি। নেক্সট হচ্ছে ক্রিস্টাল ইনডিউসড ডিজিজ, এটাও হতে পারে। আমি কি আলাপ করছি তোমাদের সাথে, আমি কিন্তু এটি আলাপ করছি মনো আর্টিকুলার পেইন নিয়ে, আমরা অর্থাৎ একটি জয়েন্টে আক্রমণের কারণগুলো নিয়ে আমরা একটু আলাপ করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ হচ্ছে গাউট, আমরা পরে আলাপ করব। আর একটি আছে গাউট, এগুলো কিন্তু অলিগো আর্টিকুলার হতে পারে, পলি আর্টিকুলার হতে পারে, বাট ইউজুয়ালি হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা হয়তো দেখবো যে একটা জয়েন্টকে হয়তো আক্রমণ করলো, ক্রমশ হয়তো পরের দিকে অন্য অনেকগুলো জয়েন্টকে আক্রমণ করলো। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে যখন মনো আর্টিকুলার একটি জয়েন্টের আক্রমণ নিয়ে যে রোগী আসবেন, ওনাকে কিন্তু আমরা এরকম একটা চিন্তা করব যে এটা কি হতে পারে। আচ্ছা, এরপর আমরা আসি যে পেরি আর্টিকুলার। আমি বলছিলাম এই শব্দটার মানে হচ্ছে তাহলে জয়েন্ট, আর্টিকুলার মানে জয়েন্টের আশেপাশে যে স্ট্রাকচার, ওগুলোকে আক্রমণ করে অনেকগুলো রোগ হতে পারে, কন্ডিশনস আমরা যদি বলি। যেমন আমরা তখন নাম দেই বার্সাইটিস, যখন বার্সাতে ইনফ্লামেশন হয়। আমরা যখন বলি যে আমরা এটা দেখি এপিকন্ডাইলাইটিস, এটা বিশেষ করে ব্যবহার হয় এলবো জয়েন্টে। অনেক রোগী আছেন ব্যথা, তুমি হয়তো তোমার আত্মীয় স্বজনকেই পেয়ে যেতে পারো একটু এলবো জয়েন্টের পাশে সাইডে ব্যথা করে। এটা মিডিয়ালি হতে পারে, আবার ল্যাটারালিও হতে পারে। তাহলে এখানে তখন আমরা এই বিভিন্ন নামেও ডাকা হয় এগুলোকে। একটাকে বলা হয় টেনিস এলবো, একটাকে বলা হয় গলফার্স এলবো। বেশিরভাগ যারা লন টেনিস খেলে তাদের হয় দেখে টেনিস এলবো, যারা গলফ খেলে তাদের হয় দেখে তাদেরকে বলে গলফার্স এলবো। এই নামেও এই রোগগুলোকে ডাকা হয়। তাহলে দেখো যে কত কিছু শিখতে হবে, ধীরে ধীরে আমরা শিখবো। ডেফিনেটলি এটা অ্যাংজাইটির কিছু নেই, বাট ভেরি ইন্টারেস্টিং, এবং শেখার চেষ্টা করতে হবে ইন্টারেস্টিং ওয়েতে, যে আমি একটা জিনিস জানলাম, শিখলাম, শুনলাম। সেই ফ্যাসাইটিস, এই জিনিসটাও আমরা একটু ভালো করে একটু শেখার চেষ্টা করব। বিশেষ করে প্লেন্টার ফ্যাসাইটিস একটি খুবই ইম্পর্টেন্ট একটি রোগ। এটা সাধারণত হিল পেইন করে, অর্থাৎ
সকালে ঘুম থেকে উঠে রুগী দেখছেন যে আমার পায়ের গোড়ালিতে নিচের দিকে ব্যথা করে। এটা ইয়াংদের হয়, বয়স্কদের হয়, বেশ কমন প্রবলেম। আমরা তখন খোঁজ করে করে জানতে পারি একটি রোগ প্ল্যান্টার ফ্যাসাইটিস। সব ফ্যাসাইটিস হতে পারে। টেন্ডিনাইটিস আমি বলছিলাম যে টেন্ডনে ইনফ্লেমেশন, আর এটাও কিন্তু একটা টেন্ডনের অ্যাটাচমেন্টে ইনফ্লেমেশন, আমরা পরে আসবো। টেন্ডোসাইনোভাইটিস, সো এটা টেন্ডনের সাথে তোমরা জানো, যেমন আমরা যদি বলি হাতের যে ছোট ছোট টেন্ডন গুলো আছে, মাসেলের শেষে যে টেন্ডন গুলো হাড়ের সাথে লেগে থাকে, তার বাইরে কিন্তু শীত থাকে, সাইনোভিয়াল শীত। যখন এই টেন্ডন এবং সাইনোভিয়াম এই শীত সহ ইনফ্লেমেশন আমরা পাই, তখন কিন্তু আমরা এটাকে বলি টেনোসাইনোভাইটিস। আমরা দেখো এখনো কিন্তু এটা শেষ করতে পারলাম না। মনো আর্টিকুলার একটি জয়েন্টে, এবার আমরা এতক্ষণ আলাপ করেছি কমন কজেস গুলো নিয়ে, এখন আমরা একটু বলবো যে আনকমন কজেস। এর মধ্যে এইটা কিন্তু সবাইকে একটু শিখা লাগবে, এটা শেখা ছাড়া কিন্তু উপায় নেই। আমরা বলি এই কন্ডিশনটাকে এভাস্কুলার নেক্রোসিস। কেন শেখা লাগবে? তার অনেকগুলো কারণের মধ্যে এইটি একটি। কর্টিকোস্টেরয়েড ইউজ আমাদের দেশে, দোকানে আমি গিয়ে খোঁজ করলেই ফার্মেসি থেকে কিন্তু আমি স্টিরয়েড জাতীয় ওষুধ খেতে পারি। তোমরা আজকে থেকেই তোমাদের লক্ষ্য থাকবে ফার্মেসিওয়ালাদেরকে বোঝানো যে এই ওষুধটা যাতে যত্রতত্র তারা ব্যথার জন্য রোগীদেরকে বিক্রি না করে। তোমার বাড়ির আশেপাশে যে ফার্মেসি আছে তাদেরকে তুমি একটু রিকোয়েস্ট করো, বিকজ এটা একটা ম্যাজিকের মতো ড্রাগ কিন্তু স্টিরয়েড, তোমরা অনেকেই জেনে থাকবে, দিলেই ব্যথা কমে যায় এবং দামও কম। তখন আমাদের রোগীরা করেন কি, এই অন্য সব ওষুধ বাদ দিয়ে, রোগ নির্ণীত হলো, রোগের ওষুধ পাওয়া দেওয়া হলো, সব বাদ দিয়ে দে পিক আপ দিস ড্রাগ কর্টিকোস্টেরয়েড and every day they use this kind of drugs, and eventually they develop lots of adverse effects including avascular necrosis. তাহলে এটার মানে কি? মানে হচ্ছে যেমন এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয় হিপ জয়েন্টকে আক্রমণ করে। ওই যে হিপ জয়েন্টের তারে দেখো যে ভাস্কুলারিটিকে নষ্ট করে দিয়ে নেক্রোসিস মানে ডেড করে ফেলে টিস্যুকে, বডি টিস্যুকে। আমরা এটা নিয়েও পরবর্তীতে যখন আলোচনা করব তখন তোমরা এটা বুঝতে পারবে কত মারাত্মক একটি রোগ। এবং এই যে আমাদের যে বিভিন্ন রোগগুলো আছে, আমরা যখন কথা বলবো, স্পন্ডাইলোআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওরাও কিন্তু নিজেরা এই ধরনের প্রবলেম তৈরি করতে পারে। আবার যারা দীর্ঘদিন ধরে কর্টিকোস্টেরয়েড খাবে, এমনকি আমরা দেখেছি কম দিনও যারা খেয়েছে, যেমন 4 সপ্তাহ, তাদেরও কিন্তু এই প্রবলেমটা শুরু হয়ে যেতে পারে। সো ইটস এ ডেঞ্জারাস ড্রাগ। এবং এটা শুধুমাত্র চিকিৎসকরা যারা এটার ব্যবহার জানেন তারা ব্যতীত, ইটস এ ম্যাজিক ড্রাগ। আমি আগেই বললাম, দিলেই ব্যথা কমে যায় এবং এটা মুড়ি মুড়কির মতো খাওয়া যাবে না। এবং আমাদের দেশে আরো অনেকে আছে যাদের ওজন কম, তারা কিন্তু ওজন বাড়ানোর জন্য এটা খেয়ে থাকে। খুবই আত্মঘাতী, সুইসাইডাল। এটা কখনো আমরা প্রশ্রয় দিব না, এটা খেয়াল রাখতে হবে তোমাদের। আচ্ছা, সিকেল সেল এনিমিয়া একটা কন্ডিশন আছে, ও কিন্তু অ্যাভাস্কুলার নেক্রোসিস তৈরি করতে পারে। আচ্ছা, এরপর আসি আমরা নিউরোপ্যাথিক জয়েন্ট বা শার্কট জয়েন্ট। এটা ক্রমশ তোমরা শিখতে পারবে শার্কট জয়েন্ট বলতে কি বোঝায়। এটা ওই যে একটা জয়েন্ট, অনেক সময় একটা জয়েন্টে ফুলা নিয়ে আমাদের কাছে আসেন, আমরা পরে ডায়াগনোসিস করতে গিয়ে দেখি যে এটা আসলে শার্কট জয়েন্ট, ইউজুয়ালি পেইনলেস হয়। এই তথ্যটুকু দিয়ে আমি একটু এগোতে চাচ্ছি। এটা আরেকটি কমন কন্ডিশনে আমরা এখন চলে আসলাম, এটাকে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস। তোমাদের বাড়িতে যদি একজন বয়স্ক কেউ থেকে থাকেন, সাধারণত 45-50 বছরের মধ্যে একজন মানুষ, যিনি হয়তো হঠাৎ করে দেখা গেল নি জয়েন্টে ব্যথা হচ্ছে এবং বেশ কিছুদিন ধরে চলছে, এটা কিন্তু তোমার প্রথম ডায়াগনোসিস হয়েছে 60 বছর 70 বছরের উপরে হলে তো কথাই নেই। এবং এটা যদি ওয়েট বিয়ারিং জয়েন্ট, যেমন আমরা হাঁটুর কথা বলি, নি জয়েন্ট, সেখানে যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমার প্রথম ডায়াগনোসিস হবে অস্টিওআর্থ্রাইটিস। ইউ গট মাই পয়েন্ট? হোপফুলি তোমরা এইটুকু কিছু কিছু মনে রাখো। বলা হয় যে এই যে আমি আজকে তোমাদের কাছে প্রেজেন্টেশন করছি, তুমি যদি অনেক মনোযোগ সহকারে শুনো, তারপরে তুমি 20%-এর বেশি হয়তো মনে রাখতে পারবে না ইন দি এন্ড। তো যদি এই 20%ও মনে রাখতে পারো, এটা বিশাল ব্যাপার হবে। তার মধ্যে আমি অনুরোধ করব, মনো আর্টিকুলার পেইনের একটা অন্যতম কারণ অস্টিওআর্থ্রাইটিস, এবং বয়স্কদের এটি হয়ে থাকে। এই বিষয়টা মাথায় রাখো, তাহলে তুমি তোমার বাড়িতেই তোমার বাবা মা, নানা দাদা, নানি দাদি, এনাদের তুমি হয়তো ডায়াগনোসিস করে ফেলতে পারবে নিজে। সো অনেক সময় কিন্তু আত্মীয় স্বজনরাই তোমাকে জিজ্ঞেস করবে যে দেখো আমার এই যে ব্যথা অনেক কষ্ট দিচ্ছে, তা আমার রোগটা কি হতে পারে। তুমি যদি প্রথম থেকেই এখন থেকেই চিন্তা করতে পারো যে ইট ইজ ভেরি লাইকলি অস্টিওআর্থ্রাইটিস, দ্যাট কুড বি ওয়ান্ডারফুল, এন্ড দেন রেলিভেন্ট ইনভেস্টিগেশনস করে আমরা নিশ্চিত করতে পারবো। অস্টিওমাইলাইটিস তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে ইতিমধ্যে এই রোগটির কথা। এটাও কিন্তু একটা ইনফেকশন, আমরা বোনের ইনফেকশন, আমরা এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো। লাইম ডিজিজ আমাদের দেশে কম হয়, এটুকু আমরা জোর গলায় বলতে পারি। এবং এটা আসলে যেমন ইউএসএ তে প্রথমে লাইম কানেকটিকাট একটা এরিয়ার নাম, একটা রোগ জীবাণু দিয়েই হয়।
বরেলিয়া বাগ জ্বর ফেরি, তো এইটাও অনেক সময় একটা জয়েন্টকে শুধু আক্রমণ করে, নি জয়েন্ট প্রিফারেবলি হতে পারে। এবং এটা পেজেস ডিজিজ এইগুলাও একটু আমরা ওই যে বলছিলাম প্রায় 200-র উপরে রোগ আছে, সুতরাং এইসব রোগ আসবে। এবং আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে টিউমার, অনেকে টিউমার হয়ে থাকে, বিনাইন হতে পারে, মেলিগন্যান্ট টিউমার হতে পারে জয়েন্টের মধ্যে, এবং তোমার কাছে হয়তো দেখা গেল যে নি জয়েন্টে ব্যথা নিয়ে তোমার কাছে হাজির, এবং একটা একটা খুব ইন্টারেস্টিং একটা টিউমার আছে বিনাইন, এবং এর জন্য বড় কোনো বিপদ করে না, কিন্তু খুব ডিস্টার্বিং। এবং এটা তুমি প্রায়ই দেখা যায় যে ব্লাডের মতো, ব্লাডি ফ্লুইড, তুমি দেখো ফুলে জমে অনেক ফুলে আছে সেই জয়েন্টটা, তুমি হয়তো একটু এসপিরেট করে দেখলে একেবারে ব্লাডি ফ্লুইড আসবে। তো ব্লাডি ফ্লুইড যখন আসবে তখন অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটি বিনাইন টিউমারও আছে। আমরা এগুলো নিয়ে পরে আরেকটু আলোচনা করার চেষ্টা করব। এখন এইটুকু মনে রাখো যে ইভেন মনো আর্টিকুলার পেইন একটা টিউমারও এইভাবে আসতে পারে, কিন্তু মেলিগনেন্সি, বিনাইন টিউমার এগুলো হতে পারে। এখন আমরা আসি পলি আর্টিকুলার পেইন। তো সেখানেও আবার অনেকগুলো কারণ থাকবে, এবং তার মধ্যে আমরা এখানে ভাগ করার চেষ্টা করব। ওই যে আমরা যে বলছিলাম মনো আর্টিকুলার, ওইটাও কিন্তু একিউট, অর্থাৎ যদি ধরো আমার কাছে একজন রুগী আসছেন 5-7 দিনের জন্য, তখন কিন্তু আমি প্রথমে চিন্তা করব সেপটিক আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস এগুলো। আবার যদি দেখি 3 মাস ধরে ওই একটি জয়েন্টে ব্যথা, মনো আর্থ্রাইটিস, তখন কিন্তু আমি প্রথমে বাংলাদেশের পার্সপেক্টিভে টিউবারকুলোসিস, টিবি কিনা ওটা চিন্তা করব, তারপরে অন্য কন্ডিশনস গুলো মাথায় আনবো। ঠিক তেমনি যখন পলি আর্টিকুলার হবে তখন কিন্তু আমরা সাধারণত একিউট যখন হয়, যে অল্প দিন, আমরা বলি 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে, আমরা ভাইরালটা একটু মাথায় রাখি, ভাইরাল আর্থ্রাইটিস গুলো পলি আর্টিকুলার হয়ে অনেকগুলো জয়েন্টকে আক্রমণ করে আমাদের কাছে চলে আসতে পারে। যখন ক্রনিক দেখা যায় যে না নিশ্চিন্তে 6 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু 6 সপ্তাহের মধ্যেও কিন্তু এটি একটা অন্যতম কারণ মনে রাখতে হবে। পলি আর্টিকুলার অনেকগুলো জয়েন্টে আক্রমণ হলে কিন্তু রিউমেটয়েড আর্থ্রাইটিস আমরা ভুলে গেলে চলবে না। আরেকটি রোগ আমরা ভুললে চলবে না, এখানে যদিও লেখা নেই, এসএলই। তাহলে এসএলই, রিউমেটয়েড আর্থ্রাইটিস এগুলো। আবার এই যে অস্টিও আর্থ্রাইটিসও একটা ডিজিজ, যেটা আমি বলছিলাম মনো আর্টিকুলার কমন, ও কিন্তু অনেক সময় পলি আর্টিকুলার হয়েও আসতে পারে অনেকগুলো জয়েন্টে ইনভলভ। এখন আমরা যে এখন ক্রনিক যদি আমরা চিন্তা করি, বাচ্চাদের একটা রোগ হয়, আমরা এটাকে বলি জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, এবং এই বাচ্চাদের বিশেষ করে 16 বছরের নিচে বাচ্চাদের, তোমাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু বা এইরকম বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভুল করে ডায়াগনোসিস করি রিউমেটিক ফিভার। সোজা কথায় যদি কারো দেখো যে 6 মাসের বেশি ব্যথা আছে, সেটা রিউমেটিক ফিভার হবে না, এটা তুমি তাৎক্ষণিকভাবে বলে দিতে পারবে। যদি জয়েন্টে ব্যথা থাকে 6 মাসের বেশি, তাহলে এটা রিউমেটিক ফিভার হবে না, ভেরি লাইকলি এই রোগটি হতে পারে, এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে বলা 16 বছরের নিচে। তাহলে আমি কি বলার চেষ্টা করলাম, যে এটা রিউমেটিক ফিভার না, এই কথাটা মাথায় রাখতে হবে। যদি দীর্ঘদিন কারো জয়েন্টে ব্যথা থাকে, এর জন্য বলা হয় রিউমেটিক ফিভারে ইট লিকস দি জয়েন্ট বাট বাইটস দি হার্ট। এর মানে হচ্ছে জয়েন্টটাকে একটু চেটে দিবে, লিক মানে এখানে চেটে দেওয়া, চেটে দিবে, কিন্তু কামড় দিবে গিয়ে হার্টে। অর্থাৎ রিউমেটিক ফিভারের রোগীদের আমরা হার্টে প্রবলেম পাবো। আর এই জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস এই রোগ কিন্তু জয়েন্টকেই বেশি জ্বালাতন করবে, জয়েন্ট ফুলে থাকবে, এবং এটা চিলড্রেনদের 16 বছরের নিচে, মনে রাখতে হবে। একটা বিজি স্লাইড আমরা বলি, এবং তোমরা হয়তো জানো যে আমরা সাধারণত ক্লাস নিই, কিন্তু আমাদের পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ তোমাদের যারা এফসিপিএস পরীক্ষা দিবে বা এমডি পরীক্ষা দিবে তাদের জন্য, তো সেইখানে আমরা একটু অ্যাডভান্স লেকচার হয়ে যায় একটু স্বাভাবিকভাবেই। তো সেখানে ওদের জন্য এগুলো, এই স্লাইডটা খুব কার্যকরী একটা স্লাইড, সেজন্য আমি একটু রেখেছি। কিন্তু তোমরা যদি একটুখানি পলি আর্টিকুলার ডিসঅর্ডারস এর হেডিং এ তোমরা যদি কয়েকটি রোগের নাম অন্তত মনে রাখতে পারো, দ্যাট কুড বি ওয়ান্ডারফুল। আমরা তো ক্রমশ ভবিষ্যতেও তোমাদেরকে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। সো প্রথমেই দেখো রিউমেটয়েড আর্থ্রাইটিসের নামটা আসলো, রিউমেটয়েড আর্থ্রাইটিস। তারপর তুমি যদি একটু মনে রাখো এসএলই বা সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, এই রোগটির নাম আসলো। তারপরে দেখো ভাস্কিউলাইটিস, আমি বলার চেষ্টা করছিলাম একটা ছবি দেখিয়ে একজন বয়স্ক মানুষের সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, মাথার পাশের আর্টারিগুলো, প্রথম একটা ছবি দেখিয়েছিলাম, যে ওই যে একটা পেইন্টিং, সেখানে তোমরা যদি দেখে থাকো, সেখানে কিন্তু ওই যে এই যে জায়ান্ট সেল আর্টারাইটিস, এটা একটা ভাস্কিউলাইটিস, মানে ইনফ্লামেশন অফ দি ব্লাড ভেসেলস। এটাও কিন্তু রিউমেটোলজির আন্ডারে এইসব রোগ অনেক গুরুত্বপূর্ণ।
এবং আমাদের খুব দ্রুত ডায়াগনোসিস করতে হয়, আর না হয় নানান যন্ত্রণা তৈরি করে রোগীদের জন্য। আমি একটু আগে বলার চেষ্টা করছিলাম ভাইরাল আর্থ্রাইটিস বিশেষ করে যদি কম সময়ের মধ্যে আসে, যেমন আমার কাছে আসছেন একজন রোগী, আমি বললাম যে পলি আর্থ্রাইটিস নিয়ে অনেকগুলো জয়েন্টস ইনভলভ আছে, সিমেট্রিক্যাল, দুই হাতের ছোট ছোট জয়েন্ট, দুই হাতের বড় বড় জয়েন্ট, পায়ের ছোট ছোট জয়েন্ট, পায়ের বড় বড় জয়েন্ট, এই দুই পাশে পায়ে কিরকম। তখন কিন্তু আমি জিজ্ঞেস করলাম আপনার কতদিন ধরে এই জয়েন্টগুলো ফুলে গেল? উনি বললেন 1 সপ্তাহ 2 সপ্তাহ। আমার কিন্তু একটা ভাইরাল আর্থ্রাইটিস মাথায় থাকবে। আচ্ছা, তারপরে আরো সময় যাচ্ছে, ভালো হচ্ছেন না, তখন কিন্তু আমাদের এইসব মাথায় চিন্তা আসতে থাকে। কিন্তু প্রথম থেকে কিন্তু আমরা এই দুটো রোগও মাথায় রাখি, বিশেষ করে এসএলইটা খুব কম বয়স্কদের জন্য এবং ইয়াং ফিমেলদের বিশেষ করে বেশি হয়, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস। আর এটা একটু মধ্যবয়স্ক মহিলাদের বেশি হয়, পুরুষদেরও হয়। এবং মধ্যবয়স্ক বা ইয়াং থেকে মধ্যবয়স্ক এটা আমরা বলতে পারি। এন্ড এটা কোয়াইট ইয়াং, মানে বলা হয় সেকেন্ড এন্ড থার্ড ডিকেড। আমরা পরবর্তীতে আরো একটু আলোচনা করব। এবং এইগুলোতে যদি আমরা দেখি যে এই যে রিউমেটয়েড আর্থ্রাইটিসে আমি বলছিলাম যে সিমেট্রিক ইনভলভমেন্ট, দুই দিকে ইনভলভমেন্ট থাকবে, আমরা বুঝতে পারবো, এবং উইমেনদের বেশি হয়। আবার যদি আমরা এসিডি এর কথা চিন্তা করি, মুখের মধ্যে ফেসের মধ্যে কিন্তু মেলার রেশ, মেলার এরিয়াতে রেশ হয়। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করেন এক্সামিনাররা যে মেলার রেশের ডিফারেন্সিয়ালস কি কি হতে পারে। এটা এমবিবিএস এর প্রশ্ন হতে পারে, আর এফসিপিএস এমডিতে তো হবেই। মেলার রেশ, তোমাদেরকে এই ডিফারেন্সিয়ালস অনেক সময় শিখতে হয়, তাহলে বুঝতেই পারছো যার এই প্রবলেমটা হবে উনি কিন্তু একজন ডার্মাটোলজিস্ট বা স্কিন স্পেশালিস্টের কাছে হয়তো প্রথম যাবে। মুখের মধ্যে এক ধরনের ঘা হতে পারে, চুল পড়ে যেতে পারে দ্রুত, সো এবং এটা তখনই অনেক বেশি অ্যালার্মিং হয়ে যায়। তারপরে ওই যে সেরোসাইটিস, দেখো প্লুরাইটিস হতে পারে, পেরিকার্ডাইটিস হতে পারে, এবং এই যে আর এর মতো পলিআর্থ্রালজিয়া অর্থাৎ সিমেট্রিক ইনভলভমেন্ট দুই দিকেই হচ্ছে, এই জিনিসটা মিন করতে চাচ্ছে না ইউজুয়ালি উইমেন অফ ইয়াং এজ। তাহলে এটা একটু মনে রাখো। ভাইরাল আর্থ্রাইটিসও কিন্তু দেখো কতগুলো ভাইরাস, তোমরা তো জানোই যে কত ভাইরাস, এখন তো করোনা ভাইরাস নিয়ে হইচই হচ্ছে, কিন্তু এই ধরনের ভাইরাসগুলো কিন্তু আর্থ্রাইটিসও করতে পারে, যেগুলো সাধারণত 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ বেশি থাকে না। এই কথাটা খুব স্ট্রংলি মাথায় রাখতে হবে। এক্সেপশন আছে, যেমন আমাদেরকে চিকনগুনিয়া আর্থ্রাইটিস ঢাকায় হলো 2017 সালে, তোমাদের নিশ্চয়ই স্মরণ আছে যারা ঢাকায় থাকো বিশেষ করে, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবশ্য হয়েছে। আমরাও চিকুনগুনিয়া নিয়ে খুব অস্থির ছিলাম, 2017 সালের কথা বলছি। সেখানে কিন্তু ওটা আরো অনেক বেশি দিনও পারসিস্ট করতে পারে, বাট ইউজুয়ালি এই ভাইরাসগুলো এন্টারা ভাইরাস, এডিনোভাইরাস, পার্বোভাইরাস, এপিস্টেইন-বার, কক্সেকি, সাইটোমেগালোভাইরাস, রুবেলা, মাম্পস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ভেরিসেলা, এইচআইভি, এত লম্বা লিস্ট, দেখো কতগুলো ভাইরাস। ওরা কিন্তু ভাইরাল আর্থ্রাইটিস নিয়ে আমাদের কাছে চলে আসতে পারে। তখন আমরা এই শুধু আর্থ্রাইটিসের সাথে আরো অন্যান্য অনেক ফিচার আছে, যেমন উদাহরণস্বরূপ হেপাটাইটিস বি হয়তো জন্ডিস আছে কিনা আমরা দেখবো। সো এইভাবে আমরা তখন একটু মিলিয়ে দেখার চেষ্টা করি এবং পার্থক্য করার চেষ্টা করি। তাহলে ওদের প্রেজেন্টেশন কি মনে রাখতে হবে, সর্বাগ্রে পলিআর্টিকুলার প্রেজেন্টেশন, এটা যাতে ভুলে না যায়। ওকে, এখন দেখো আমরা এই যে রিউমেটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলছিলাম, একটু ছবি দেখাচ্ছি তোমাদের। রিউমেটয়েড আর্থ্রাইটিসের রোগীদের হাত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, সিমেট্রিক্যাল, দুই হাতই হয়ে যায়। তুমি যদি ঠিক মতো চিকিৎসা না করো, ধীরে ধীরে এইসব জটিলতা তৈরি, নোডিউল, এবং এখানে দেখো মাসেল অ্যাট্রফি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে হাত, অনেক ধরনের কমপ্লিকেশনস হয়। এবং এই কমপ্লিকেশনস গুলো নিয়ে আমরা পরে রিউমেটয়েড আর্থ্রাইটিস নিয়ে যখন কথা বলবো, তখন আমরা আরো বলার চেষ্টা করবো এই ধরনের জটিলতাগুলো তৈরি হতে পারে। আমি বলছিলাম যে এটা একটা সিস্টেমিক ডিজিজ, এই দেখো এই রোগীর কিন্তু লাংকে ইনভলভ করে, নিউমোনিয়ার মতো ফিচার্স, নিউমোনিয়ার মতো হয়ে আছে এই জায়গায়, এবং এখানে রিউমেটয়েড নোডিউলস হতে পারে, নোডিউলার স্ট্রাকচার পেতে পারো ওই যে এইখানে দেখো। সো এই ধরনের, এবং ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয়, দুই পাশেই হয়তো দেখা যায় লাংসের ইনভলভমেন্ট হয়ে গেছে। সো ওই যে রিউমেটয়েড আর্থ্রাইটিসের এটা কিন্তু একটা এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন, অর্থাৎ শুধু জয়েন্টে থাকলো না, ও লাঙ্গেও চলে। তারপরে এটা একটা সব বায়োপসি দেখিয়েছে, কি দেখা যায় রিউমেটয়েড নোডিউল থেকে। এই দেখো আরেকটা এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন কি হয়েছে, এখানে হয়তো তাদের ভাস্কুলাইটিস হয়ে গিয়ে রক্ত সরবরাহ কমে গিয়ে এগুলো গ্যাংগ্রিন হয়ে গেছে, গ্যাংগ্রিন, কালো কালো গ্যাংগ্রিন, আলসার হয়, গ্যাংগ্রিন হয়, এবং এগুলো খুবই খুবই বেদনাদায়ক, এই যে আলসারগুলো দেখা যাচ্ছে। এবং এই গ্যাংগ্রিন হলে বেশিরভাগ এগুলো এম্পুটেশন হয়, নিজে থেকে পড়ে যাবে অথবা তোমার সার্জিক্যাল এম্পুটেশন করে ফেলে দিতে হবে। চোখকে দেখাচ্ছে এটা স্ক্লেরাইটিস, এই রোগীর কিন্তু একটা কমন কমপ্লিকেশনস, এবং খুবই কষ্টদায়ক। যাদের স্ক্লেরাইটিস হয় প্রচন্ড পেইন হয়, স্ক্লেরাতে বিশেষ করে ইনভলভ করে, আমরা ক্রমশ আরো আলাপ করবো।
এসএলই নিয়ে আমি কথা বলছিলাম। এসএলই এইটুকু মনে রাখার চেষ্টা করো তাহলে। সিস্টেমিক ইনফ্লামেটরি, এটাও একটা সিস্টেমিক ইনফ্লামেটরি ডিজিজ, বিভিন্ন জায়গাকে আক্রমণ করবে, বিভিন্ন সিস্টেমকে আক্রমণ করবে। আর ওর নাম কি? সিস্টেমিক লুপাস এরিথেমেটোসিস। তাহলে এই যে এই দেখো এইটা এই, তাহলে এটাকে এই জন্য বলা হয় ওলফ লাইক। লুপাস মিনস ওলফ লাইক, মনে করা হয় এই মিনিংটাই মনে করা হয় যে যদি একটু ওলফের একটা যদি নেকড়ের একটা যদি থাবা হয় তাহলে হয়তো এইরকম একটা চিহ্ন হয় মুখের মধ্যে, সেখানে উলফ লাইক বলে। আবার কারো কারো মত অবশ্য একটু ভিন্ন, উলফের মতো হয়ে যায় চেহারা, সেই জন্য হয়তো এটা হয়। তো হোয়াট এভার ইট ইজ, তাহলে উলফ লাইকই আমরা বেশি মনে রাখি যে উলফের খামসি থেকে এরকম একটা হতে পারে। সো এর জন্য এটাকে বলা হয় লুপাস, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস। ওকে, তাহলে এরকম একটা ওই যে মেলার র্যাশ, এটা মেলার এরিয়াতে র্যাশ নিয়ে, একিউট স্কিন র্যাশ, এইভাবে লাল হয়ে যায় ছোপ ছোপ করে, রোদে গেলে এটা প্রচুর বেড়ে যায়, এটাকে তখন আমরা বলি মেলার র্যাশ। দেখো স্কিন লেশনস এরকম, তাহলে ডার্মাটোলজিস্টদের কাছে যেতে পারেন এইসব রোগী, একটা বায়োপসি ফাইন্ডিং আমরা পরে, এখানেও কিন্তু এরকম হতে পারে, অনেক রোগীর কমপ্লিকেশনস এরকম হয়ে যেতে পারে। এবং হাতের মধ্যেও আমরা এরকম দেখতে পাচ্ছি যে একটু কমপ্লিকেশনস গুলো হতে পারে, কারো কারো বিশেষ করে স্কিনকে ইনভলভ করতে পারে। এবং এই রোগীদের কিন্তু ওই রিউমেটয়েড আর্থ্রাইটিসের মতো পারসিস্টেন্ট ডিফর্মিটি না হলেও কারো কারো এই ধরনের একটা ডিফর্মিটি হয়, যেটাকে আমরা বলি এই যে বাঁকা হয়ে যাওয়া, ডিফর্মিটি মতো বাঁকা হয়ে যাওয়া, কিন্তু এটাকে আমরা আবার বলি রিডিউসিবল, অর্থাৎ আমি যদি ধরে সোজা করি এটা সোজা হয়ে যাবে, এগুলোকে বলে রিডিউসিবল ডিফর্মিটি। আর রিউমেটয়েড আর্থ্রাইটিস, ওইটা আমরা আগে দেখে আসছিলাম, এগুলো কিন্তু একবার যদি বাঁকা হয়ে যায়, এরকম যদি বাঁকা হয়ে যায়, এরা কিন্তু আর সোজা হয় না, কারণ এখানে পার্মানেন্ট কিছু ড্যামেজ হয়ে যায় রিউমেটয়েড আর্থ্রাইটিসে। সো এইটা তো সাধারণত এখানে এই ডিফর্মিটি গুলো হয়, এটা রিডিউসিবল, ঠিক হয়ে যায়, আর ওটা কিন্তু রিডিউস করে না। এখানেও দেখো চোখে ইনভলভ হতে পারে, কি কি ইনভলভমেন্ট হতে পারে আমরা এটা বলবো। এটা একটা কিডনি স্পেসিমেন নিয়ে ওরা পরীক্ষা করেছে, বায়োপসি করে কিডনিকেও ইনভলভ করতে পারে, এবং এটা ইমিউনোগ্লোবুলিনস ইমিউন ডিপোজিশন হতে পারে এই এসএলইর পেশেন্টদের। এটা একটা বেশ বড় একটা সমস্যা, আমরা পরে আরো কথা বলবো। ওকে, এখন আমরা আসি ওই যে তোমাদের প্রায় শুনে থাকবে তোমরা একিউট রিউমেটিক ফিভার। সো একিউট রিউমেটিক ফিভার আমি কিছু বলার চেষ্টা করছিলাম তোমাদেরকে যে ইট লিডস দি জয়েন্টস বাট বাইজ দি হার্ট। সো আমরা এখন এটা নিয়ে যদি একটু কথা বলি, এটা কি থাকে সাধারণত, দেখো একিউট রিউমেটিক ফিভার আর এর সাথে আরেকটা কন্ডিশনস বলা হয় ক্রনিক রিউমেটিক কার্ডাইটিস। তাহলে এটা দুটি কিন্তু দুটি অংশ, একই রোগের জটিলতা হচ্ছে ক্রনিক রিউমেটিক কার্ডাইটিস। ওই যে আমি বললাম যে একিউট রিউমেটিক ফিভার সাধারণত বাচ্চাদের হয়, কিন্তু মনে রাখতে হবে 5 থেকে 15 বছর বয়সে শুরু হয় ইউজুয়ালি, কমনলি। এগুলো কিন্তু মেডিসিনে খুবই প্রয়োজনীয় একটি শব্দ, এগুলো কিন্তু তোমাদের ব্যবহার জানতে হবে। তাহলে এখানে ইউজুয়ালি 5 to 15 ইয়ার্স হচ্ছে এই জমানসে, এবং এইসব রোগীদের সাধারণত দেখো জ্বর হয়তো একটু থাকতে পারে, কার্ডিয়াক সিমটমস এন্ড সাইন্স, এটা গুরুত্বপূর্ণ, অ্যান্ড মাইগ্রেটিং ইনফ্লেমেশন অফ দি লার্জ জয়েন্টস, লার্জ জয়েন্টসে বিশেষ করে বড় বড় জয়েন্টে ব্যথা হয়, ফুলে যায়। এবং এগুলো ওই যে আমি বললাম যে সাধারণত 1 মাসের বেশি থাকে না, 75% রোগীর 1 মাসের মধ্যে জয়েন্টের ব্যথা কমে যাবে, তারপরে 85% কমে যাবে 3 মাসের মধ্যে, আর 95%ই কমে যাবে এই 6 মাসের মধ্যে। সো 6 মাস পরে আর কারোই ব্যথা থাকবে না, কিন্তু কি হবে ওই যে কার্ডিয়াক সিমটম। সেজন্য যখন তোমরা রিউমেটিক ফিভার পড়বে, আজকেই আমি বলবো যে আজকে তো আর পড়ার সময় নেই, কালকে হয়তো পড়ে ফেলতে হবে, যদি রিউমেটিক ফিভারও পড়ো দেখবে যে ওইখানে মেজর ক্রাইটেরিয়া আছে, মাইনর ক্রাইটেরিয়া আছে। তাহলে মেজর এক ভদ্রলোক এগুলো বের করছিলেন জোনস ক্রাইটেরিয়াও বলে, জোনস নামে। তো সেই মেজর ক্রাইটেরিয়া গুলো অন্তত পরীক্ষার জন্য তোমাদের মনে রাখা খুবই দরকার। আমি খুব সহজ একটা পদ্ধতি বলে দিচ্ছি, যেমন জে ফর জোনসের জে, তাহলে JONES, ওই ভদ্রলোকের নাম জোনস। জোনস দিয়ে যদি মনে রাখতে পারো 5 মেজর, তাহলে 5 মেজরের মধ্যে 1 নম্বর আমরা যদি বলি জে দিয়ে জয়েন্টস ইনভলভমেন্ট, এবং এটা মাইগ্রেটরি জয়েন্ট পেইন অর সোয়েলিং। তারপরে ওটাকে একটা হার্ট শেপ করে ফেলতে হবে, সো কার্ডিয়াক ইনভলভমেন্ট, কার্ডাইটিস। তারপরে এন দিয়ে হচ্ছে সাবকিউটেনিয়াস নোডিউলস, ই দিয়ে হবে এরিথেমা মার্জিনেটা, আর আরেকটি এস দিয়ে হবে সিডেনহেম কোরিয়া। এই 5টি যদি জোনসের 5টি মনে রাখো, 5টা
অক্ষর, তাহলে কিন্তু একটা নিমোনিক তৈরি করা সম্ভব এইভাবে মনে রাখার জন্য। আমরা হয়তো ভবিষ্যতে আরো এটা নিয়ে কথা বলবো। সাধারণত আমাদের দেশে একটা মিথ বা একটা ভুল ধারণা চলছে, সেটা হলো সবাই আমরা এএসও টাইটার করি। হ্যাঁ, কারো হয়তো একটু গলা ব্যথা হলো, আমরা দেখা গেল এএসও টাইটার করে রিউমেটিক ফিভার হয়ে গেছে বলে আমরা এই পেনিসিলিন চিকিৎসা শুরু করে দিলাম। দিস ইজ নট ট্রু। এটা বললে কিন্তু হবে না। স্ট্রেপ্টোকক্কাস এর জন্য দায়ী, গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু প্রথম খুঁজতে হবে ওই 5টা মেজর ক্রাইটেরিয়া, আর বেশ কিছু মাইনর ক্রাইটেরিয়া আছে, আমরা পরবর্তীতে আবার এটা নিয়ে আসবো। তো এই 5টা মেজর ক্রাইটেরিয়া আছে কিনা সর্বপ্রথম তোমাকে খুঁজতে হবে। তার সাথে যদি হাই এসও টাইটার থাকে, তাহলে তোমাকে এটা সাজেস্ট করবে যে কুড বি রিউমেটিক ফিভার। এবং বারবার আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, রিউমেটিক ফিভারে জয়েন্ট পেইন দীর্ঘদিন থাকবে না, মনে রাখতে হবে। আমি আজকে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, 1 ঘন্টার বেশি প্রায় হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। আমরা 5 মিনিট লেকচার দিব, তারপরে আমরা একটু স্টপ করে দিব আজকের মতো। 1 ঘন্টার বেশি লেকচার হওয়াটা জাস্টিফাইড হবে না। জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বাচ্চাদের জন্য আরেকটা ইন্টারেস্টিং জায়গা। ওই যে আমরা বলছিলাম, আমরা অনেক জেআইএ কে রিউমেটিক ফিভার বলে আমরা চিকিৎসা করে যাচ্ছি। দিস ইজ নট ফেয়ার। আমাদের ক্লিন কাট ডায়াগনোসিস কিন্তু বলে ফেলতে হবে। আরো অনেকগুলো ওই রকম কন্ডিশনস আছে, পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস। আমি আশা করছি তোমাদেরকে আস্তে আস্তে এগুলো ধারণা দিব। স্ক্লেরোডার্মা একটা রোগ, অনেক কষ্টকর। আমরা এখন আজকাল বলি সিস্টেমিক স্ক্লেরোসিস, শোগ্রেন সিনড্রোম, এগুলো আরো কতগুলো রোগ আছে রিউমেটোলজিতে। আরেকটা ইম্পর্টেন্ট রোগ হচ্ছে সোরিয়াটিক। এই দেখো, সোরিয়াসিস থাকে, একটা স্কিন ডিজিজ, লাল লাল ছোপ ছোপ স্কিনে হয়, স্কিন খসে খসে পড়ে যেতে থাকে, অনেক জায়গায় স্কিন উঠে যায়, লাল স্কিন উঠে যায়, সাদা সাদা হয়ে যায়, এবং সেটা সোরিয়াসিস বলি আমরা, স্কিন কন্ডিশন। তার সাথে আর্থ্রাইটিস, এখানেও কিন্তু পলিআর্টিকুলার প্রেজেন্টেশন হতে পারে। তাহলে আমরা একটু এবার আসি অলিগো আর্টিকুলার। 2টি থেকে 4টি যখন জয়েন্ট ইনভলভমেন্ট নিয়ে আমাদের কাছে রোগী আসেন, আমরা কিন্তু প্রথমে চিন্তা করি অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, অথবা এখন একটা বড় আমব্রেলা তোমাদেরকে শিখতে হবে 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ার এবং ডক্টররা, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, আমরা সংক্ষেপে বলি স্পা। এস ছোট হাতের পি আর বড় হাতের এ, আবার বড় হাতের এস, ছোট হাতের পি, আবার বড় হাতের এ, স্পা বা অনেকে এসপিএ বলে। সো এসপিএ বা স্পন্ডাইলো আর্থ্রাইটিস। আগের আমলে শুধু আমরা এনকাইলোজিং স্পন্ডিলাইটিস জানতাম, এখন এই বড় ছাতা স্পন্ডাইলো আর্থ্রাইটিসের নিচে আমরা এনকাইলোজিং স্পন্ডিলাইটিসকে বিবেচনা করি, এবং সেটা আলাদাভাবে ডায়াগনোসিস করার জন্য বেশ কিছু পয়েন্ট আছে, আমরা পরে এগুলো নিয়ে আরো আলোচনা করব। তোমরা শুধু এখন মনে রাখো, স্পন্ডাইলো আর্থ্রাইটিস একটা বড় আমব্রেলা, তার ভিতরে থাকবে এনকাইলোজিং স্পন্ডিলাইটিস। আরো একটি রোগ, এটি ভাস্কুলাইটিসের মধ্যে পড়ে, বেচের সিনড্রোম। এরাও কিন্তু ওই দেখো অলিগো আর্টিকুলার, অর্থাৎ 2টা থেকে 4টা জয়েন্টে বেশি ইনভলভমেন্ট নিয়ে আসতে পারে। গাউট, সিউডো গাউট, এইগুলো সিউডো গাউট নানান নামে ডাকা হয়, ওরা কিন্তু এরকম অলিগো আর্টিকুলার প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। ফাইব্রোমিয়ালজিয়া এবং ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস পর্যন্ত অলিগো আর্টিকুলার প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে চলে আসতে পারে। অস্টিওআর্থ্রাইটিসের রোগী শুধু একটি জয়েন্ট না, অনেকগুলো জয়েন্টকেও ধরতে পারে, আবার 2 থেকে 4টা জয়েন্টের প্রেজেন্টেশনও আসতে পারে। যেমন 2টি নি নিয়েও একজন চলে আসলেন রোগী, বয়স্ক রোগী, অস্টিওআর্থ্রাইটিস। রিঅ্যাক্টিভ এন্ড এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস, এটিও এরাও কিন্তু আসলে মূলত, যেমন এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস ভেরি ইন্টারেস্টিং। আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজ থাকে, পেটের একটি রোগ, জিআই ট্রাক্টের, তার সাথে জয়েন্টগুলো ফুলে আসে, ব্যথা হচ্ছে, এটা এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস। আজকাল নাম হচ্ছে ইনফ্লেমেটরি বাউল ডিজিজ অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস। এও কিন্তু ওই বড় আমব্রেলা যেটা স্পন্ডাইলো আর্থ্রাইটিসের মধ্যে থাকবে। আই এম ভেরি সরি, ভিতর থেকে কি হয়ে গেল, তারা আমি এখান থেকে বের হয়ে যাই। আচ্ছা, আমি একটু আমার স্লাইডে আবার যাই, যেখান থেকে আমরা আসলাম। আমরা প্রায় আজকের লেকচারের প্রায় শেষে চলে আসছি। আমি তোমাদেরকে অলিগো আর্টিকুলার ডিজিজ পড়াচ্ছিলাম, এই জায়গাটায় ছিলাম, অলিগো আর্টিকুলার ডিজিজ। এগুলো তাহলে ডায়াগনোসিস করার বিভিন্ন রাস্তা আছে, এগুলো নিয়ে আমরা ক্রমশ আলোচনা করব আরো, আশা করছি। এখন অন্তত স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এই দেখো স্পন্ডাইলো আর্থ্রাইটিস বা এনকাইলোজিং স্পন্ডিলাইটিস হচ্ছে এটার প্রোটোটাইপ। বেশি ভালো এক্সাম্পল হচ্ছে এনকাইলোজিং স্পন্ডিলাইটিস, এবং এটা কিন্তু একটা স্পন্ডাইলো আর্থ্রাইটিসের পিকচার। একটা কথা মনে রাখবে, ইয়াং বয়সে শুরু হয় এবং এটা বয়স্কদের এই ধরনের জটিলতা তৈরি হয়। দেখা যাচ্ছে চেস্ট এক্সপানশন কমে গিয়েছে, মাপে দেওয়া হচ্ছে এখানে, এবং শরীরটা বাঁকা হয়ে গিয়েছে, এবং এই যে শরীরটা বাঁকা এবং এটা লোয়ার লিম্ব বেশি আক্রমণ করে, এসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয়, লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয়, এবং সেক্রোআইলিয়াক জয়েন্টকে বেশি আক্রমণ করে, ভার্টিব্রাগুলার এক ধরনের চেঞ্জ হয়, আমরা বলি সিন্ডেস্মোফাইট। দেখা যাচ্ছে, এটা এখানে আছে, এই ছবিগুলো একটু ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। ওই যে আমি একটু আগে বলছিলাম সোরিয়াটিক আর্থ্রাইটিস, দেখো সোরিয়াটিক আর্থ্রাইটিসের রোগী আমাদের কাছে
এরকম খুব ইন্টারেস্টিং নেইল চেঞ্জ নিয়ে অনেক সময় আছে আমাদের ডার্মাটোলজিস্টদের কাছে। ওরা প্রথমে যান এবং এখানে আমরা বলি এটা পিটিং অফ নেইল, ছোট ছোট সাদা সাদা অনেকগুলো স্পটের মতো দেখা যায়। তারপরে এখানে মনে হয় একটা তেল পড়ে আছে নখের উপরে, ওয়েল ড্রপ ডিসকালারেশন আমরা বলি, এগুলাকে বলে সোরিয়াটিক নেইল। এরকম তারপরে এটা হচ্ছে সাবাঙ্গুয়াল ক্যারাটোসিস, সাবাঙ্গুয়াল হাইপার ক্যারাটোসিস, অর্থাৎ ক্যারাটিন পিগমেন্টেশন নেইলের নিচে হয়ে এই ধরনের চেহারা দাঁড়িয়ে যায়। তারপরে আমরা বলি অনাইকোলাইসিস, এই যে নেইল বেড, সেপারেশন অফ দি নেইল ফ্রম দি নেইল বেড, এইসব জায়গা থেকে নেইল বেড থেকে নেইলটা উঠে যাচ্ছে মনে হয়। তারপরে এগুলোকে আমরা বলি ট্রান্সভার্স রিজিং, অর্থাৎ নর্মালি কিন্তু লংগিটিউডিনাল রিজিং নেইলে থাকতে পারে, কিন্তু আমরা যখন দেখি ট্রান্সভার্স রিজিং তখন কিন্তু আমরা এটা প্যাথোলজি মনে করি, ভেরি লাইটলি সরি। এই দেখো আরেকটা স্প্লিন্টার হেমরেজ, এটা কিন্তু সাধারণত আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের রোগীকে পাই, আমরা ট্রমাতে পাই। আবার এই যে একটা কন্ডিশন আমরা আলোচনা করছি এখানেও আমরা পেতে পারি। আরো দুই একটা কন্ডিশনস আছে যেখানে এই যে স্প্লিন্টার হেমরেজ, এরকম মুখের নিচে দেখো একটু হেমরেজ মনে হচ্ছে। সো এইখানে আবার স্পন্ডাইলো আর্থ্রাইটিসে অথবা সোরিয়াটিক আর্থ্রাইটিসেও এই জিনিসটা পাওয়া যায়, এই যে এনথেসাইটিস, এটা নিয়েও আমরা পরে কথা বলবো আশা করছি। অর্থাৎ এনথেসিস, এই যে এটা হলো অ্যাকিলিস টেন্ডন, তোমরা সবাই অ্যানাটমি নিশ্চয়ই মনে আছে। এই অ্যাকিলিস টেন্ডনটা এখানে ক্যালকেনিয়াস নামের একটা বোন আছে, সেখানে লেগে আছে, লেগে থাকে যে জায়গাটাকে বলে এনথেসিস, আর ইনফ্লামেশন হয়ে গেলে বলে এনথেসাইটিস। এনথেসাইটিস হয়ে গেলে এরকম লাল হয়ে যায়, ব্যথা হয়, অনেক ব্যথা পান রোগীরা, হাঁটতে পারেন না, হাঁটতে কষ্ট হয়। আর এটা আরেকটা কন্ডিশন সোরিয়াটিক আর্থ্রাইটিসে আমরা বেশি দেখতে পাই, ড্যাকটাইলাইটিস, মনে রাখবে। হোল ডিজিট, পুরো একটা ডিজিট ইনফ্লামেশন হয়ে গেলে আমরা এটাকে বলি ড্যাকটাইলাইটিস, পুরোটা জুড়ে ইনফ্লামেশন, লাল হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে এবং ব্যথা হচ্ছে। সো দিস আর দি নেইল চেঞ্জেস, স্কিন চেঞ্জেস। এন্ড আমরা একটু বলার চেষ্টা করলাম, আমরা বেশি এখানে অনেক বেশি স্কিন চেঞ্জ তোমাদেরকে দেখাইনি, আমরা নেইল চেঞ্জ দেখিয়েছি বেশি, আর এখানে আমরা এনথেসাইটিস এবং এখানে ড্যাকটাইলাইটিস দেখালাম, সোরিয়াটিক আর্থ্রাইটিস আমরা বেশি মনে রাখি। একটু আগে আমি বলছিলাম সিস্টেমিক স্ক্লেরোসিসের কথা। সিস্টেমিক স্ক্লেরোসিস বা স্ক্লেরোডার্মা এরকম টাইট, হাইট বাউন্ড বলে, টাইট হয়ে যায় স্কিন, একেবারে হাড়ের সাথে লেগে থাকে এবং ধীরে ধীরে এদের কিন্তু আবার পলিআর্টিকুলার পেইন নিয়েও আসতে পারে এবং একসময় ফাইব্রোসিস হয় এবং তারপরে দেখা যায় আর ওনারা মুভি করতে পারেন না এবং নানান ধরনের জটিলতা তৈরি হয়, এগুলোটি আমরা পরে আরো আসবো। এই দেখো এখানেও আমরা দেখতে পাচ্ছি স্ক্লেরোডেকটাইলি এরকম শক্ত হয়ে গেছে আঙ্গুলগুলো, চামড়াটা একেবারে শক্ত হয়ে গেছে এবং থিন হয়ে যায় ভবিষ্যতে, প্রথমে ঠিক হয়ে পরে থিন হয়ে যায়। আর আরেকটা কন্ডিশনস হয় এদের খুব কমন, রেনল্ডস ডিজিজ, অর্থাৎ একটু ঠান্ডা পানি ধরলো বা সাংসারিক কাজকর্ম করছেন মহিলারা, দেখা যায় আঙ্গুলগুলো সাদা হয়ে যায়, পেইল হয়ে যায় অথবা নীল বর্ণ ধারণ করে, এরকম কালার চেঞ্জেস, ফানি কালার চেঞ্জেস হয়ে যায় এবং অনেক সময় ইমোশনাল চেঞ্জেও সাথে এটা রিলেটেড থাকে। এটা একটা ফাইন্ডিং, আমরা বলি রেনল্ডস ফেনোমেনন। এই টার্মিনোলজিগুলো তোমরা ধীরে ধীরে মনে রাখার চেষ্টা করো এবং আস্তে আস্তে আমরা আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। আজকে আমি আর যেতে চাচ্ছি না, লেট আস মেক এন এন্ড। আমরা পরবর্তীতে আরো সময় পেলে আমরা পরবর্তীতে আরো যাব। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে আমি হয়তো মিনিট 5-10 একটু কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করতে পারি। এবং এই লেকচারগুলো কিন্তু একটু হওয়া উচিত ছিল পার্টিসিপেটরি, অর্থাৎ তোমরাও আমার সাথে আলাপ আলোচনায় থাকবে, কিন্তু এখন যেহেতু এইভাবে আমরা পারি না, আবার এটাও সত্যি যে অনেক মানুষকে আমরা একসাথে নিতে পারি এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে, এটাও একটা পজিটিভ দিক। সো আমরা তাহলে একটু এখন প্রশ্ন উত্তর পর্বে যাই। তাহলে ওরা কোয়েশ্চেন একটু থাকা দরকার আছে, কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় ভবিষ্যতে আমরা কোয়েশ্চেন্স গুলো পাবো, শুনবো, এবং কোয়েশ্চেন্স গুলো পেলে তখন আমরা বুঝতে পারবো যে ওরা বুঝতে পারছে। এবং এটা ওই রিউমেটোলজি যে রোগগুলো, এগুলো আসলে একটু যেহেতু পড়ানো হয় কম, তাই একটু ধীরে ধীরে সবাই বুঝতে পারবে আমরা আশা করছি।